সালের এপ্রিল মে মাস নাগাদ বোধহয় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। আর সকালবেলা জ্ঞান ফিরেছে। ও জানেই না যে এর মধ্যে 15 বছর মমতা ব্যানার্জির গভর্নমেন্ট চালানো হয়ে গেছে। সিপিএম এর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে গেল। আরে ভাই, সিপিএম হেরে গেছে, সিপিএম চালাচ্ছেন না গভর্নমেন্ট এখন। আমরা যদি আজকে ভালো থাকি তাহলে মমতা ব্যানার্জির জন্য ভালো আছি, আর যদি এখন আমাদের মামাটি মানুষ হয়ে গিয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জির জন্য মামাটি মানুষ হয়ে গেছে। এখন সিপিএম এর সেন্ট্রাল কমিটি কি রেজলিউশনে লিখেছিল, জমি অধিগ্রহণ হ্যান ত্যান। জমি অধিগ্রহণ বিরোধী লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে দেউচা পাচামিতে লাখ লাখ টাকা মাইনে দিয়ে কতগুলো বুদ্ধিজীবী পুষেছেন, যাদের কাজ হচ্ছে সরকারের টাকায় মাইনে নিয়ে ওখানকার আদিবাসীকে জমি থেকে উচ্ছেদ করে আদানিকে সেই জমি ট্রান্সফার করা। এই কল্যাণী থেকে কয়েক কিলোমিটার এগুলো ফারাক্কার আমবাগান দিয়ে বিজেপি প্রজেক্ট করেছে, আদানিকে স্যাংশন করেছে। আদানি বিজেপির গভর্নমেন্টের স্যাংশন করা প্রজেক্ট, যে ফারাক্কা দিয়ে তার নিয়ে গিয়ে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করবে। তার জন্য আদানিকে ওই আমবাগান দখল করে ওখানে বিদ্যুতের পোল লাগাতে হবে। মমতা ব্যানার্জি ওখানকার বামপন্থী এবং কংগ্রেস কর্মীদেরকে মানে এমন ভাবে মারলেন, একজন কংগ্রেস কর্মীর স্ত্রী থানায় গিয়ে তার পাশে বসে তার স্বামীকে চিনতে পারছে না, তার চেহারা এমন পাল্টে গেছে। কুকুরের মতো মাটিতে ফেলে মমতা ব্যানার্জি মেরেছে। কেন না, আদানির জন্য ফারাক্কার আমবাগানের জমিটাকে তুলে দিতে হবে। বিজেপির আর আদানির যৌথ প্রজেক্ট, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাহারাদারিত্ব করছেন। এদের কাছ থেকে এখন জমি অধিগ্রহণ নিয়ে জ্ঞান শুনতে হবে। কিন্তু ওই তফাৎটা একটাই, টাটার জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত ঠিক হোক, ভুল হোক, ভালো হোক, খারাপ হোক, তার জন্য 10টা নয়া পয়সা কখনো সিপিএম এর কোনো নেতার অ্যাকাউন্টে ঢোকেনি। আর আদানির জন্য এই জহুজুরি করতে গিয়ে তৃণমূলের অ্যাকাউন্টে ইলেকট্রাল বন্ডে 1600 কোটি টাকা ঢুকেছিল। 1600 কোটি টাকা, এটা হচ্ছে ওদের সাথে আমাদের তফাৎ। তাই সিপিএম এর সি ফর ক্যাপিটালিস্ট কিনে জানি না, কিন্তু টিএমসি মানে হচ্ছে টাকা মারা কোম্পানি। এই নিয়ে পশ্চিমবাংলার 5 বছরের বাচ্চাদের কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা, আমি এখানে বলছি যে সাগর দত্তকে একটা কারেক্ট কথা বলেছে। আমি এত ভালো এত সব তৃণমূল নেতা সত্যি পাওয়া যায় না। বললো কি, আর আপনারা কি মানে বুঝলেন জানি না, আমি তোর কথা শুনে যা বুঝলাম যে সাগর দত্ত সামনে দিয়ে যখন যাবেন আপনার বাইরে থেকে দেখতে খুব ভালো লাগবে, ভেতরে কি চিকিৎসা হচ্ছে আমি বলতে পারবো না। সত্যি কি সরল না, এর থেকে সত্যি কথা আর কিছু হতে পারে? সরকারি হাসপাতালগুলোকে বাইরে থেকে দেখতে ফ্যান্টাস্টিক হয়েছে, ভেতরে গেলে লোক মরে যাচ্ছে। কি মিষ্টি, সেটা আবার দাঁড়িয়ে মাইকে বলছে। কিন্তু আমি বলছি আপনাদেরকে, এইটার পেছনেও না, আমরা এটাকে নিয়ে ঠাট্টা তামাশা ব্যঙ্গ বিদ্রুপ করতে পারি, কিন্তু এইটার পেছনে ঠান্ডা মাথার রাজনীতি রয়েছে। মুশকিল হচ্ছে, যে কোনো সাগর দত্ত বলুন কি যে কোনো হাসপাতালের সামনে দিয়ে, এছাড়াও এই সাগর দত্তের কথা বলছে তাই লজ্জা করছে না বলতে, আরজি করেন কত ঘটনার পরে আপনাদের মনে আছে সাগর দত্ততে সরকারের পুলিশের গার্ডের চেকপোস্ট বন্ধ ছিল, ভেতরে ডাক্তারদেরকে পেটানো হয়েছিল। ওখানে যখন আরজি করের আন্দোলন যখন তুঙ্গে, সেই সময় সাগর দত্তের ঘটনা ঘটেছিল। সেই সাগর দত্ত নিয়ে বড়াই করছে যে সামনে দিয়ে যখন যাবেন দেখবেন বাইরেটা দেখতে খুব সুন্দর হয়েছে। আসলে এই রাজনীতিটা হচ্ছে, একটা সাগর দত্তের মতো একটা হাসপাতালের ভেতর যদি চিকিৎসা করায় 10 জন, তো সামনে রাস্তা দিয়ে হেঁটে যায় 100 জন। যদি ভেতরে এখন আমাকে ইসিজি মেশিন, ইউএসজি মেশিন, তার আর 5টা তার এক্সরে মেশিন, এমআরআই মেশিন বসাতে হয়, ডাক্তার দিতে হয়, নার্স দিতে হয়, ওষুধ রাখতে হয়, তার বেনিফিট পাবে ভেতরে 10টা লোক। 10টা লোকের ভোট পাবো আমি বড় জোর। আর তার বদলে ওই টাকা দিয়ে যদি বাইরে আমি নীল সাদা রং করি আর মমতা ব্যানার্জির বড় বড় ছবি টাঙিয়ে দিই, তাহলে সামনে দিয়ে হেঁটে যাবে 100টা লোক। যাওয়ার সময় দেখে বলে, বাহ দেখেছো বামফ্রন্টের আমলে ভাঙাচোরা বাড়ি ছিল, এদের আমলে কি সুন্দর ঝাঁচকচকে হাসপাতাল হয়েছে। 100টা লোকের সামনে আমার বিজ্ঞাপন হবে। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকার চালানোর পলিসি। এই পলিসি দিয়ে পশ্চিমবাংলার মানুষের আখেরে কোনো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা আমরা বিচার করি। আসুন দেখুন, এই যে এখানে এর আগে বলার সময় বলা হয়েছিল, কদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করা না করা এত কিছু নিয়ে কথা হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, তাদের ভাবনা ছিল যে পশ্চিমবাংলায় কল কারখানা করতে হবে। কালকেই আমি চাইলে সবাই সরকারি চাকরি পাবে না। সরকারি চাকরি একদিকে নিয়মিত রিক্রুট করতে হবে, অপরদিকে বেসরকারি চাকরির সুযোগ তৈরি করতে হবে পশ্চিমবাংলা, যাতে ছেলেমেয়েরা মোটামুটি কাজকর্ম করে খেয়ে পড়ে বাঁচতে পারে। আবার 5টা লোক চাকরি করবে, করে মাইনে পাবে, সেই টাকা তারা আবার খরচা করবে, সেই খরচায় 5টা লোকের ব্যবসা হবে। এইরকম ভাবে একটা অর্থনীতি চলবে। মমতা ব্যানার্জির বিকল্প মডেলটা কি? এই যে কদিন আগে দেখলেন, মাঝে মধ্যেই উনি, আগে শুনতাম বাংলার অগ্নিকন্যা, এখন মাঝে মধ্যেই ভোট আসলে বাংলার অগ্নিকন্যা বাংলার ঘুগনিকন্যা হয়ে যান। কদিন আগে দেখলেন আবার ঘুগনির বিজ্ঞাপন করেছেন, যে বউকে বলবে বাড়িতে ঘুগনি রান্না করে দিতে, বর গিয়ে রাস্তায় বিক্রি করবে, ভালো ইনকাম হবে। দেখুন, আমি কথাটা কোনো ব্যঙ্গ বিদ্রুপ করে বলছি না। ঘুগনি বিক্রি করা, চা বিক্রি করা কোনো খারাপ কাজ না, কোনো ছোট কাজ নয়। অন্ততপক্ষে অনির্বাণের পার্টির নেতাদের মতো ওই লোকের চাকরি বিক্রি করা, গরু বিক্রি করা, চুরির বালি কয়লা বিক্রি করার থেকে সম্মানের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করা, মাথা উঁচু করে বাঁচার মতো একটা জীবন। ওই অভিষেক ব্যানার্জির মতো বাংলার চোর হওয়ার থেকে একজন ঘুগনি বিক্রেতা হওয়া একটা মানুষের মতো মানুষ হওয়ার পরিচয়। আমার সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, ভাই বাংলার সাধারণ ঘরের ছেলেমেয়েরা রাস্তায় ঘুগনি বিক্রি করবে, আর আপনার ভাইপো গিয়ে গরু বালি কয়লা বিক্রি করবে। আপনার ভাইপোকে বলতে পারতেন, তোমার বউ রুজিতা ব্যানার্জিকে বলো ঘুগনি রান্না করে দিতে, তুমি বাটি নিয়ে বিক্রি করো, এই কি বলে বাটি নিয়ে ঘুগনি বিক্রি করো, বালতি নিয়ে ঘুগনি বিক্রি করো। তোমার ভাইপোর বউ দুবাই থেকে সোনা পাচার করবে, তোমার ভাইপোর শালি
হচ্ছে ওই কয়লা স্মাগলিং করে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সিঙ্গাপুর পালাবে, আর পশ্চিমবাংলার সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে বসে থাকবে, তাকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবেন ঘুগনি বিক্রি করো, একবার বললেন কি কাশফুল দিয়ে বালিশ তৈরি করো, কদিন পরে এবার বলবেন মাকড়সার জাল দিয়ে মশারি তৈরি করো। এইগুলো হচ্ছে পশ্চিমবাংলার শিল্প হবে। সুতরাং দেখুন, আমি কথাটাকে আমার এই কারণে শেষ করছি যে এদের না এই সরকার চালানোর নাম করে এখানে সিপিএম এটা খারাপ করেছে, বিজেপি ওইটা খারাপ করেছে, কংগ্রেস ওইটা খারাপ করেছে। তুমি সরকার খালি বিরোধীদের দিকে আঙুল দেখিয়ে নিজের উত্তর দেওয়ার প্রতিটা দায়কে এড়িয়ে যাবে। এই রাজনীতি আমরা কতদিন বরদাস্ত করব? বিশ্বনাথ স্যার বলেছেন, প্রথমবার যখন বলেছিলেন আমি তার পুনরাবৃত্তি করছি না, খুশি হব অনির্বাণ আজকে এই কল্যাণী বইমেলা কর্তৃপক্ষকে যে অভিনন্দনটা জানালো, এই অনির্বাণ যদি কোনোদিন মমতা ব্যানার্জিকে অভিনন্দনটা জানাতে পারে যে কি ভালো আপনি অন্ততপক্ষে সরকারের টাকায় মন্দির তৈরি না করে আর ইমাম ভাতা পুরোহিত ভাতা না করে সরকারের টাকায় আপনি কলকারখানা তৈরি করছেন, সেই দিনটার দিকে তাকিয়ে আছি যেদিন অনির্বাণ এই অভিনন্দনটা মমতা ব্যানার্জিকে জানাতে পারবে। মাঝখান থেকে কি হচ্ছে, আজকে কারোর মানতে ভালো লাগুক কি না লাগুক, জবে থেকে মমতা ব্যানার্জি ঠিক এই যে হুমায়ুন কবির ওখানে মসজিদ তৈরি করছে, করে বলছে আমি ভোট করবো, এই করবো, হ্যান করবো, এতগুলো আসন জিতবো, শুনতে খারাপ লাগছে কথাটা আজকে, কিন্তু আপনাদেরকে বলছি সরকারের টাকায় মন্দির তৈরি করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এই রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন যে আর একটা লোক এসে বলবে যে তুমি যদি গভর্নমেন্টের টাকায় মন্দির তৈরি করতে পারো তাহলে আমি সাধারণ মানুষের টাকায় কেন আমি একটা মসজিদ তৈরি করতে পারবো না। এই রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা তো হেরে গেছি 2011 সালে, তো 2001 আমরা সেই রায় মেনে নিয়েছি, কিন্তু 2011 সালে আমরা যে ভোটে হেরে গেছি সেই ভোটেরও ইস্যু ছিল পশ্চিমবাংলায় এই জমিতে কারখানা হবে নাকি ওই জমিতে। আর আজকে ভোটের ইস্যু কি, পশ্চিমবাংলার এই মন্ত্রীটা জেলে যাবে নাকি ওই মন্ত্রীটা, এই মাটিতে মসজিদ তৈরি হবে নাকি ওই মাটিতে মন্দির তৈরি হবে। আমাদের হেরে যাওয়ার মধ্যে দিয়েও একটা সুস্থ গণতন্ত্র জিতেছে, যেখানে ভোট হয় একটা রুটির দাবিতে, শিক্ষার দাবিতে, কাজের দাবিতে, একটা ভোটের এজেন্ডা হয়। আমরা হেরে গেছি, সেই ভোটে আমরা পরাজিত হয়েছি, কিন্তু আমরা পরাজয়ের মধ্যে দিয়েও মানুষের এই এজেন্ডাগুলোকেই সামনে সারিতে রেখে গেছি। আর এরা আসার পরে কি করলো, 1 কোটি ভোট এরকম ভাবে এরা জিততে পারে, হারতেও পারে, কিন্তু আলটিমেটলি পশ্চিমবাংলার একজন তৃণমূল ঘরের সাধারণ ছেলেমেয়েও হারলো, যে ছেলেটা যে মেয়েটা এখন ঘরে বসে দেখছে তার জন্য মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথের মন্দির বানাবে, হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদ বানাবে, আর তৃণমূল পরিবারের একটা সাধারণ ছেলে একটা সাধারণ মেয়ে কি করবে, হাতে বাটি নিয়ে ওই মন্দির মসজিদে সিঁড়িতে বসে ভিক্ষে করবে, সে জীবনে চাকরি বাকরির মুখ দেখবে না। এইরকম একটা পশ্চিমবাংলা তৃণমূল সমর্থকদের জন্য মমতা ব্যানার্জি তৈরি করেছেন। ধন্যবাদ।